গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেল। গতকাল আমরা একটি ডিটেলস WBJEE কাউন্সেলিংয়ের প্রসিডিওর নিয়ে ভিডিও বানানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে কিভাবে কাউন্সেলিং প্রক্রিয়াটা পুরোপুরি সম্পূর্ণ হবে এবং কি কি কাজ তোমাদেরকে করতে হবে, কিভাবে করতে হবে সম্পূর্ণ কালকে বলা হয়েছে। এখন সেখানেই দেখা গেছে যে বেশ কিছু সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু দেখাতে হবে অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং, যেমন ডোমিসাইল সার্টিফিকেট, TFW ক্যান্ডিডেটদের জন্য তাদের ইনকাম সার্টিফিকেট, তারপরে PWD স্টুডেন্টদের জন্য তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট, ST/SC OBCদের জন্য রিজার্ভেশন সার্টিফিকেট ইত্যাদি সার্টিফিকেটগুলো নির্দিষ্ট কম্পিটেন্ট অথরিটির থেকে নিতে হবে এবং সেই অথরিটিগুলো বোর্ড মেনশন করে দিয়েছে। অতএব সেই সমস্ত সার্টিফিকেটগুলোর কোন ফরম্যাটে তোমরা নেবে, কোন কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে সেটা তোমরা সই করিয়ে নিয়ে আসবে ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে এই বিস্তারিত ভিডিওয়ে আমি হাজির হয়েছি। আজকে সম্পূর্ণ আমি এই সার্টিফিকেটগুলোর নিয়ে আলোচনা করব। প্রথম যেটা আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে। প্রথম যেটা বলবো, ডোমিসাইল সার্টিফিকেট কাদের লাগবে, কোন কোন ক্ষেত্রে দেখাতে হবে। দেখো, এটা হচ্ছে কাউন্সেলিংয়ের নোটিফিকেশানটা যেটা বোর্ড পাবলিশ করেছে। সেখানেই ক্লজ নাম্বার 9.0 এই সেকশানে ডোমিসাইল রিকোয়ারমেন্ট বলে একটা জায়গা আছে। সেখানে ডোমিসাইল সার্টিফিকেট কোন কোন ক্ষেত্রে লাগবে সেটা বলা আছে। দেখো, এখানে বলা হচ্ছে 1 নম্বরে যে সমস্ত সিটগুলো গভর্নমেন্ট এইডেড ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অথবা ফার্মাসি কলেজে আছে সেই সিটগুলোয় ভর্তি হতে গেলে ডোমিসাইল সার্টিফিকেট মাস্ট দেখাতেই হবে। যাদবপুর ইউনিভার্সিটির 90% জেনারেল ক্যাটাগরিতে ভর্তি হতে গেলে 90% সিটের জন্যই ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। আলিয়া ইউনিভার্সিটির সমস্ত সিটে ভর্তির জন্য ডোমিসাইল সার্টিফিকেট লাগবে এবং যে কোনো রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ST/SC OBCA OBCB হোক কিংবা PWD হোক কিংবা TFW ক্যাটাগরি হোক, যে কোনো ক্যাটাগরিতেই ভর্তি হতে গেলে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা প্রত্যেকটা ইনস্টিটিউশনেই দেখাতে হবে। এবার দেখো, তার নিচে দেওয়া আছে ক্রাইটেরিয়া টু বি ট্রিটেড অ্যাজ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাপ্লিকেবল প্রোফর্মা অফ সার্টিফিকেট ইজ গিভেন ইন দ্য ইনফরমেশন বুলেটিন ফর WBJEE 2020। অর্থাৎ WBJEE 2020 যখন ফর্ম ফিল আপ করো তোমরা একটা ইনফরমেশন বুলেটিন পেয়েছিলে। সেই ইনফরমেশন বুলেটিনের 3.4.1 ক্লজে কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট কোন কম্পিটেন্ট অথরিটি ইস্যু করবে, কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবে ডোমিসাইল সার্টিফিকেট তোমরা পেতে পারো তার ডিটেলস সেখানে দেওয়া আছে। তোমরা চাইলে সেটা ডাউনলোড করে নিজেরাও দেখে নিতে পারো, আমিও এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, 3.4.1 ক্লজে চলে এসেছি ইনফরমেশন বুলেটিনের। এখানে বলছে ক্রাইটেরিয়া টু বি ট্রিটেড অ্যাজ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাপ্লিকেবল প্রোফর্মা অফ সার্টিফিকেট। অর্থাৎ কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে তোমরা ডোমিসাইল সার্টিফিকেট পাবে এবং তার প্রোফর্মাটাও এই ইনফরমেশন বুলেটিনেই দেওয়া আছে, সেটাও আমি দেখিয়ে দেবো। দেখো, প্রথমেই বলছে একটা অপশান আছে। অপশানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কন্টিনিউয়াসলি 10 বছর, লাস্ট 10 বছর থাকতে হবে, বসবাস করতে হবে এবং এই 10 বছরটা কাউন্ট হবে 31/12/2019 পর্যন্ত। 31/12/2019 তারিখে 10 বছর লাস্ট যদি কেউ এই পশ্চিমবঙ্গে বসবাস করে থাকে তাহলে সে ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার যোগ্য। আর আরেকটা অপশান দেওয়া আছে, অপশান বি, হুজ পেরেন্টস ইজ বা আর পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং পার্মানেন্ট অ্যাড্রেস। অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট যদি হয়তো বাইরে থাকে কিন্তু তার বাবা মা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট, তাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস থাকে, তাহলে সেও ডোমিসাইল সার্টিফিকেট পেতে পারবে। তাহলে এই দুটো ক্রাইটেরিয়া যদি তোমাদের ফুলফিল হয় তবেই তোমরা ডোমিসাইল সার্টিফিকেট পাবে। এবার ডোমিসাইল সার্টিফিকেট পেতে গেলে কি করতে হবে তার নিচে দেখো দেওয়া আছে ইন কেস অফ অপশান এ অ্যাভাব। অর্থাৎ অপশান এর জন্য প্রোফর্মা A1 আর প্রোফর্মা A2 দুটো প্রোফর্মা দেওয়া আছে এই ইনফরমেশন বুলেটিনের শেষের দিকে, সেটা দেখিয়ে দিচ্ছি আমি। আর অপশান বিটাকে চুজ করতে হলে, অর্থাৎ যদি ক্যান্ডিডেট বাইরে থাকে কিন্তু তার পার্মানেন্ট রেসিডেন্ট, তার পেরেন্টস যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে, তাহলে কিন্তু তাকে অপশান বি চয়েস করতে হবে। তার জন্য প্রোফর্মা বি আছে। এখন এগুলো যখন নিতে হবে তখন অরিজিনাল ভোটার ID কার্ড, আধার কার্ড ইত্যাদি প্রডিউস করতে হবে, সেটা পরে কথা। অ্যাকচুয়ালি এগুলো নিতে গেলে কি করতে হবে এখন দেখো, আমি প্রথম বলি প্রোফর্মা A1 আর প্রোফর্মা বি, এই দুটো প্রোফর্মা যদি তোমরা ফিল আপ করো, প্রোফর্মা A2 নয়, প্রোফর্মা A1 আর প্রোফর্মা বি, এই দুটো প্রোফর্মার মাধ্যমে তোমরা যদি ডোমিসাইল সার্টিফিকেট পেতে চাও তাহলে তার জন্য নির্দিষ্ট কম্পিটেন্ট অথরিটি আছে যার নামগুলো আমি বলবো। আর শুধুমাত্র প্রোফর্মা A2 যার যদি করতে চাও
তাহলে তারা কি হবে না, প্রোফর্মা A2টা এ অপশানের মধ্যে পড়ছে। এই অপশানে বলছে তুমি লাস্ট 10 বছর ওয়েস্ট বেঙ্গলে আছো, তার মানে তুমি 10+2 অর্থাৎ এইচএসটা এই ওয়েস্ট বেঙ্গলেরই কোনো এক ইনস্টিটিউট থেকে পাস করে এসছো। সেক্ষেত্রে প্রোফর্মা A2টা তোমরা যে এইচএস যে ইনস্টিটিউট থেকে পাস করেছো সেই ইনস্টিটিউটের যে হেড আছে তার কাছ থেকে সাইন করিয়ে নিয়ে এলেই হবে। কিন্তু যদি প্রোফর্মা A1 আর প্রোফর্মা B ফিল আপ করো, তাহলে সেইগুলো কোন কম্পিটেন্ট অথরিটির কাছে যাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কম্পিটেন্ট অথরিটি টু ইস্যু ডোমিসাইল সার্টিফিকেট প্রোফর্মা A1 অর B। এখানে একটা পুরো লিস্ট দেওয়া আছে A B C D E F করে। এখানে যতগুলো পজিশন, যতগুলো এর নাম দেওয়া আছে, তোমরা এদের যে কোনো কারোর কাছ থেকে গিয়ে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা ইস্যু করিয়ে আনতে পারো। যেমন প্রথম এ অপশনটাই আমি বলি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও, এদের যে কোনো কারোর কাছ থেকে তোমরা প্রোফর্মা A1 অথবা B নিয়ে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করতে পারো। ঠিক একই রকমভাবে আরও F পর্যন্ত অপশন আছে, এদের যে কোনো যেটা তোমাদের সুবিধা হবে যে কোনো জায়গায় গিয়ে এই পদের যে ব্যক্তি আছে তার কাছ থেকে ইস্যু করতে পারো। এখন এটা হচ্ছে প্রোফর্মা A1। দেখো লেখাই আছে রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট 10 years অ্যাজ অন 31/12/2019। এটা প্রোফর্মা A1, এই ফরম্যাটটা তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে। কিংবা এটা হচ্ছে প্রোফর্মা A2। এই সবকটা প্রোফর্মাই কিন্তু ইনফরমেশন বুলেটিনের শেষে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, সেখান থেকে প্রিন্ট আউট করে নেবে। এই হয়ে গেল প্রোফর্মা A2। তোমরা দেখতেই পাচ্ছ প্রোফর্মা A1 বা A2তে ওপরে তুমি তোমার নাম, ঠিকানা এগুলো সব ঠিকঠাক করে ফিল আপ করবে, তোমার সিগনেচারের জায়গায় সিগনেচার করবে, একটি ফটোগ্রাফ পেস্ট করতে হবে। তারপর যে অথরিটি এটাকে ইস্যু করবে সেই অথরিটির ডিটেলস এখানে দিতে হবে এবং এই ফটোগ্রাফটাকে সেই অথরিটি অ্যাটেস্টেড করে দেবে। সেটাও নিচে লেখা আছে, ফটোগ্রাফ ইজ টু বি অ্যাটেস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি। এটা করার পর তবে তোমার কমপ্লিট হবে। এটা হচ্ছে প্রোফর্মা বি। অর্থাৎ প্রোফর্মা বিটাতে কিন্তু একটু আলাদা আছে। এখানে ফাদার্স বা মাদার্স যে গার্জেন হবে তার যে কোনো একজনের ফটো অ্যাটাচ করতে হবে, সাথে ক্যান্ডিডেটসের ফটোগ্রাফ দিতে হবে এবং যার ফটো এখানে দেওয়া হবে তার নাম, বাবার ফটো দিলে বাবার নাম, মায়ের ফটো দিলে মায়ের নাম এখানে দিতে হবে এবং যার ফটো দেওয়া থাকবে তার সিগনেচারও দিতে হবে, সাথে ক্যান্ডিডেটের সিগনেচার। আর নিচেটা হচ্ছে ইস্যুইং অথরিটির জায়গা এবং ফটোগ্রাফ দুটোকেই কিন্তু ইস্যুইং অথরিটি অ্যাটেস্টেড করে দেবে। তাহলে এই হলো 3টে প্রোফর্মা ডোমিসাইল সার্টিফিকেটের জন্যে। তোমরা এই 3টেই ইনফরমেশন বুলেটিনে পেয়ে যাবে। তাহলে এই হয়ে গেল ডোমিসাইল সার্টিফিকেট। এবং ডোমিসাইল সার্টিফিকেটটা প্রথমে বলার কারণ হচ্ছে এটা ম্যাক্সিমাম জনেরই কাজে লাগবে। এরপর আমি চলে আসবো TFW সিটস, অর্থাৎ টিউশন ফি ওয়েভারের যে ব্যাপারটা থাকছে, যাদের ইকোনমিক্যালি যারা উইক তাদের জন্যে, সেটা র্যাঙ্কের ভিত্তিতে TFW র্যাঙ্ক তোমরা পেয়ে গেছো। এখন বলছে TFW স্কিম অনুযায়ী 5% করে সিট তোমাদেরকে রিজার্ভ থাকবে ইনস্টিটিউটগুলোতে। এখন এখানে বলা হচ্ছে যে এই সিটগুলোতে ক্লেম করতে গেলে রিলেভেন্ট সার্টিফিকেট দরকার হবে, ইস্যুড ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটিস অ্যাজ গিভেন ইন দ্য ক্লজ 6.2। লাস্ট লাইনে বলা আছে ইনফরমেশন বুলেটিনের ক্লজ 6.2-এতে এর রিলেভেন্ট সার্টিফিকেটগুলো কোন কম্পিটেন্ট অথরিটি ইস্যু করবে তার ডিটেলস বলা আছে। তাহলে চলো ইনফরমেশন বুলেটিনের 6.2 ক্লজে চলে যাই। তার আগে আমি বলে দিই যে TFW স্কিমটা অ্যাকচুয়ালি কী। TFW স্কিমটা হচ্ছে টিউশন ফি ওয়েভার। সেটা হচ্ছে মেরিটোরিয়াস এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড স্টুডেন্টদের জন্য এটাকে করা হয়েছে এবং তাদেরকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট প্রডিউস করতে হবে। আর এখানে 5% সিট রিজার্ভেশন থাকবে TFW ক্যাটাগরির জন্যে। এবং যেটা বলা হচ্ছে ফ্যামিলি ইনকামটা অ্যানুয়ালি 2.5 lakhs অর্থাৎ 2.5 লাখ টাকার মধ্যে হতে হবে সমস্ত সোর্স থেকে মিলিয়ে। আর ওয়েভারটা শুধুমাত্র টিউশন ফির ক্ষেত্রেই হবে, অন্যান্য যাবতীয় যা ফিস লাগে সেগুলো কিন্তু দিতে হবে। এরপর আসছি সাবমিশন অফ ইনকাম সার্টিফিকেট ইন অ্যাভেলিং সিট আন্ডার TFW স্কিম। অর্থাৎ TFW ক্যাটাগরিতে তোমরা যদি সিট নিতে চাও তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট প্রডিউস করতে হবে অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং। তোমরা যখন রেজিস্ট্রেশনের সময় ডকুমেন্ট আপলোড করবে তখনই তোমাদেরকে কিন্তু এই সার্টিফিকেটটা প্রডিউস করে দিতে হবে। যদি তোমাদের ইনকাম 2.5 লাখসের নিচে হয় তাহলেই কিন্তু তোমরা এই ডকুমেন্টসটা প্রডিউস করে দেবে অ্যাজ এ TFW ক্যাটাগরি হিসাবে। সেটা করতে গেলে কি করতে হবে না, দেখো এখানে একটা কথা বলা হচ্ছে
ওপরেরগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, নিচের যেটা সেটা বলি। ক্যান্ডিডেটস ক্লেমিং সাচ সিট মাস্ট সাবমিট রিলেভেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটিস অ্যাজ এনলিস্টেড বিলো। অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যেটা তোমরা করবে, সেই ইনকাম সার্টিফিকেটটা ইস্যু কোন অথরিটি করবে, সেই অথরিটির কয়েকটা নাম দেওয়া আছে, এদের মধ্যেই তোমাকে করিয়ে আনতে হবে। যেমন অপশন এ বলছে অ্যান অফিসার ইন দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাবাভ ইন দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারি স্তরে যে সমস্ত অফিসারের র্যাঙ্কটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অথবা তার উপরে, তারা সই করতে পারবে। এছাড়াও আর কারা পারবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পারবে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পারবে, সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও পারবে, এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটা নিতে পারবে। কিন্তু নোট দিয়ে এখানে পরিষ্কার বলাই আছে, যেটা লেখা আছে ইংরেজিতে তার বাংলা মানেটা এটা হচ্ছে, তোমরা কিন্তু কোনো পাবলিকের দ্বারা ইলেক্টেড পার্সন অর্থাৎ মিউনিসিপ্যাল চেয়ারম্যান হোক, পঞ্চায়েতের প্রধান হোক, কোনো এমএলএ এমপি হোক, এদের দ্বারা ইস্যু করা কোনো কিন্তু ইনকাম সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল হবে না। শুধুমাত্র ওপরের যে ABCDE করে যে 5জন র্যাঙ্কের কথা বলা আছে, ওই 5টা র্যাঙ্কের অফিসারই একমাত্র ইনকাম সার্টিফিকেট ইস্যু করলে তবে তোমাদের সেটা অ্যাকসেপ্টেবল হবে। এখন তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রোফর্মা ফর ইনকাম সার্টিফিকেট। এই ইনকাম সার্টিফিকেটের প্রোফর্মাটা তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। এটা ইনফরমেশন বুলেটিনের অ্যাপেন্ডিক্স 4 সেকশনে আছে। এই পেজটা প্রিন্ট আউট করার পর এটাকে প্রপারলি ফিল আপ করতে হবে এবং নির্দিষ্ট জায়গায় একটি ছবি দিতে হবে এবং ক্যান্ডিডেটসের সিগনেচারের জায়গায় সিগনেচার করতে হবে। তারপর ওই উপরোক্ত বলা 5টা কম্পিটেন্ট অথরিটির মধ্যে যে কোনো অথরিটির কাছ থেকে গিয়ে কিন্তু এইখানে সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি, ডেজিগনেশন, ফুল নেম, অফিসিয়াল অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, আইডি নাম্বার যদি আইডি কার্ড থাকে ইত্যাদি সমস্ত কিছু ফিল আপ করিয়ে নিয়ে আসতে হবে। সাথে এই যে ফটোগ্রাফটা আছে সেটাকে অ্যাটেস্টেড করাতে হবে ওই অফিসারকে দিয়ে, তবে এই ইনকাম সার্টিফিকেটটা গ্রাহ্য হবে। অন্য কোনো ইনকাম সার্টিফিকেটের ফরম্যাটে করলে হবে না, এই ফরম্যাটটাতেই কিন্তু ইনকাম সার্টিফিকেট নিতে হবে। এই হলো মূল ব্যাপার। এরপর আমি চলে যাব ST SC OBCদের জন্যে। তারা কোথা থেকে তাদের রিজার্ভেশন সার্টিফিকেটগুলো কোন কম্পিটেন্ট অথরিটির দ্বারা ইস্যু করা হতে হবে সেটা দেখিয়ে দেবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রিজার্ভেশন অফ সিটস ফর SC ST OBC A OBC B ক্যাটাগরি অফ স্টুডেন্টস। এখানে দেখো যেটা বলা হচ্ছে যে স্টুডেন্টসদের যে সমস্ত ST SC OBC রিজার্ভেশন ক্যাটাগরিতে সুবিধা পাওয়ার জন্য ক্লজ 5.1 নিয়মগুলো দেখতে হবে ইনফরমেশন বুলেটিনের, সেটা আমরা দেখব। তার আগে আমরা দেখে নিই, নিচে আর একটা জায়গায় লেখা আছে ক্যান্ডিডেটস ক্লেমিং সাচ সিটস মাস্ট সাবমিট রিলেভেন্ট সার্টিফিকেট। অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরি হলে তাদেরকে রিজার্ভেশন সার্টিফিকেট প্রডিউস করতে হবে, ইস্যুড ফ্রম কম্পিটেন্ট অথরিটিস অ্যাজ গিভেন ইন ক্লজ 5.1.1 অ্যান্ড 5.1.2। অর্থাৎ ইনফরমেশন বুলেটিনের 5.1.1 আর 5.1.2 এতে যে সমস্ত কম্পিটেন্ট অথরিটির কথা উল্লেখ আছে তাদের দ্বারা ইস্যু করা রিজার্ভেশন সার্টিফিকেটটাই একমাত্র ইস্যু করতে পারবে। আর ওবিসিদের জন্য নিচে একটা বোল্ড লেটারে লেখা আছে যে সমস্ত OBC A অথবা OBC B ক্যাটাগরির সার্টিফিকেট তারও 31/12/2009 আগে, সেই সমস্ত সার্টিফিকেটগুলোকে রিভ্যালিডেটেড করতে হবে। অর্থাৎ পুনরায় আবার সেটাকে ভ্যালিডেট করে আনতে হবে। কোথা থেকে না, ফ্রম দ্য ইস্যুইং অথরিটি উইথ আইদার ক্যাটাগরি OBC A এবং OBC B ইজ টু বি ক্লিয়ারলি মেনশনড। অর্থাৎ যে অথরিটি সেই কাস্ট সার্টিফিকেট OBC A অথবা OBC B ইস্যু করেছে তার কাছ থেকে গিয়ে পুনরায় রিভ্যালিডেট করে আনতে হবে, যদি সেটা 31/12/2009 আগে ইস্যু হয়ে থাকে, এবং OBC A না OBC B সেটা ক্লিয়ারলি মেনশন থাকতে হবে, শুধু OBC লেখা থাকলে হবে না। এবার আমরা দেখে নেব ক্লজ 5.1.1 আর 5.1.2 কী বলছে, কোন কম্পিটেন্ট অথরিটি রিজার্ভেশন সার্টিফিকেটগুলো ইস্যু করতে পারবে, বা কোন কম্পিটেন্ট অথরিটির রিজার্ভেশন ইস্যু করা রিজার্ভেশন সার্টিফিকেটটা অ্যাকসেপ্টেবল হবে। চলো দেখে নিই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 5.1.1-এ চলে এসেছি। এখানে পরিষ্কার বলা আছে কম্পিটেন্ট অথরিটিস ফর দ্য ইস্যুয়েন্স অফ SC ST সার্টিফিকেট। SC ST সার্টিফিকেটের জন্য কম্পিটেন্ট অফিসারের লিস্টগুলো নিচে দেওয়া আছে, দুটো 1 নম্বর 2 নম্বর দেওয়া আছে। 1 নম্বরটা হচ্ছে কলকাতা ছাড়া বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই সমস্ত ডিস্ট্রিক্টের সাব ডিভিশনাল অফিসারের দ্বারা ইস্যু করা রিজার্ভেশন সার্টিফিকেটটা হতে হবে। আর 2 নম্বর বলছে যারা কলকাতায় থাকে, কলকাতার বাসিন্দা, তারা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার অথবা এক্স অফিসিও জয়েন্ট ডাইরেক্টর, এই দুটো জায়গা থেকে তোমরা যদি রিজার্ভেশন সার্টিফিকেট ইস্যু করিয়ে থাকো তাহলে সেই রিজার্ভেশন সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল হবে। তাই এই ব্যাপারটা তোমরা সাবধানে খেয়াল রাখবে।
এরপর বলছে কম্পিটেন্ট অথরিটিস ফর ইস্যুয়েন্স অফ ওবিসিএ ওবিসিবি সার্টিফিকেট। এটা কি হবে না, ওবিসিএ ওবিসিবি সার্টিফিকেটটা কোন কম্পিটেন্ট অথরিটি ইস্যু করবে দেখো এখানে বলে দিচ্ছি আমি। এটাও কিন্তু কলকাতা ছাড়া আদার ডিস্ট্রিক্টের জন্য সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও ইস্যু করবে। আর কলকাতার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ঠিক আগের মতোই ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার অথবা এক্স অফিসিও জয়েন্ট ডাইরেক্টর, এই দুজনের মধ্যে যে কোনো একটা অথরিটি কিন্তু যদি ইস্যু করে থাকে ওবিসিএ ওবিসিবি সার্টিফিকেট, তাহলে তোমরা সেটা অ্যাকসেপ্টেবল হবে। আর যদি রিভ্যালিডেটও করতে হয় তাহলে এই অথরিটির কাছ থেকেই তোমাদেরকে রিভ্যালিডেট করে নিয়ে আসতে হবে। এরপরে আমি একটা জিনিস বলে দিই, রিজার্ভেশন অফ সিটস ফর পিডাব্লিউডি ক্যান্ডিডেটস, তারপরেই আছে 5.1.3-তে। এবার বলছে পিডাব্লিউডি সার্টিফিকেটস আর টু বি ইস্যুড বাই এনি ওয়ান অফ দ্য ফলোয়িং অথরিটিস। পিডাব্লিউডি সার্টিফিকেটগুলো কোন অথরিটি ইস্যু করতে পারবে না, অফিসার ইনচার্জ অথবা হেড অফ দ্য ডিপার্টমেন্ট অথবা হেড অফ দ্য ইনস্টিটিউট অফ সাব ডিভিশনাল হসপিটাল অর ডিস্ট্রিক্ট হসপিটাল অর গভর্নমেন্ট মেডিকেল কলেজ। অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অথবা জেলা হাসপাতাল অথবা সদর হাসপাতালের যে হেড থাকবেন, সে অফিসার ইনচার্জই হোক, ডিপার্টমেন্টের হেডই হোক বা ডিসএবিলিটি ডিপার্টমেন্টের হেডই হোক, সেই হেডকে দিয়ে কিন্তু পিডাব্লিউডি সার্টিফিকেট ইস্যু করাতে হবে, তবেই তোমরা এখানে পিডাব্লিউডি সার্টিফিকেট শো করতে পারবে না। এই কটা সার্টিফিকেট এবং তার ইস্যুইং অথরিটি সম্বন্ধে আমি বললাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও, সাথে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত অঙ্কের বিভিন্ন ক্লাস, সাথে ডাব্লিউবি জেই এআইট্রিপলের মতো এন্ট্রান্স টেস্টের ক্লাস করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই শেষ।